এরিয়া 51 মানুষের বানানো এমন একটি আশ্চর্য আকৃতি যার আসল রহস্য আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। এরিয়া 51 বদনাম হয়েছে ইউএফও সাইটিংস নিয়ে। এমনটা ধরা হয়ে থাকে এরিয়া 51 এমন একটি জায়গা, অন্য জগৎ থেকে এলিয়ান এসে ফিউচারের অনেক বড় বড় অ্যাডভান্স টেকনোলজি তৈরি করা হয়। পৃথিবীর মধ্যে এমন একটি রহস্যময় স্থান যেখানে নর্মাল মানুষ তো দূরের কথা, সেখানে একটি পাখি পর্যন্ত যেতে পারে না। কোনো ব্যক্তি এরিয়া 51 এর মধ্যে যেতে চাইলে তাকে সেখানে যেতে দেওয়া হয় না, তাকে শুট অ্যাট সাইটের অর্ডার দেওয়া আছে। আমেরিকান গভর্নমেন্ট কখনোই চায় না এরিয়া 51 এর রহস্য সাধারণ মানুষের কাছে উন্মোচিত হোক। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এরিয়া 51 এর রহস্য সরকার কেন সাধারণ মানুষকে জানতে দিচ্ছে না? এমন কি রয়েছে এরিয়া 51 এর মধ্যে যার এত সুরক্ষার প্রয়োজন আছে যে কোনো ধরনের কোনো পাখিও চলে যেতে পারবে না? বাস্তবে কি আসলে এরিয়া 51 এর মধ্যে এলিয়েনদের এক্সপেরিমেন্ট করা হয়ে থাকে, নাকি আসল সত্যটা সম্পূর্ণ অন্য কিছু? আপনি এরিয়া 51 এর এই ম্যাপটিকে ভালো করে দেখেন, যা মূলত রেগিস্তান এবং পাহাড়ের মধ্যে অবস্থিত, যে কোনো শহর থেকে হাজার কিলোমিটার দূরে। কোনো ব্যক্তিকে যদি এরিয়া 51 এর মধ্যে যেতেও হয়, তাহলে তাকে 250 কিলোমিটার পর্যন্ত এমন একটি রাস্তা পার করতে হবে যেখানে না কোনো পেট্রোল পাম্প থাকবে, না কোনো মানুষ থাকবে। নেভাডা ডেসার্টের এই জায়গাটি ইউএস মিলিটারির একটি সিক্রেট ফ্যাসিলিটি। কিন্তু কোনো ব্যক্তি যদি এরিয়া 51 এর মধ্যে কাজ করে থাকে আর যদি এরিয়া 51 সম্পর্কে কোনো রহস্য উন্মোচন করতে চায়, তাহলে তার রহস্যজনকভাবেই কিন্তু মৃত্যু হয়ে যায়, অথবা সরকার থেকে তার সকল তথ্যগুলো ভুল বলে প্রমাণিত করা হয়। সাল 2014 সালে একজন সিনিয়র সায়েন্টিস্ট বয়েস বুডম্যান এরিয়া 51 এর রহস্য দুনিয়ার সামনে আনার চেষ্টা করেছিল। তিনি স্পষ্টভাবেই বলেছিলেন তিনি এরিয়া 51-এ এলিয়েনদের সাথে একসাথে মিলেমিশে কাজ করেছেন। তিনি অ্যান্টি গ্র্যাভিটি প্রোপালশন সিস্টেমের প্রজেক্টে কাজ করেছিলেন, যার অর্থ ছিল এমন একটি স্পেসক্রাফট তৈরি করা যা মূলত গ্র্যাভিটি ছাড়াই উঠতে পারে। বুসম্যান তার এই কথাগুলো প্রমাণ করার জন্য কিছু তথ্য দিয়েছিলেন এবং এলিয়েন্সের কিছু ফটোগ্রাফও কিন্তু দেখিয়েছিলেন, যা মূলত এরিয়া 51-এর মধ্যে রয়েছে। কিন্তু সরকার তার এই সকল কথাগুলোকে অবৈধ বলে ঘোষণা করে দেয়। কিন্তু তার কিছুদিন পরেই বয়েড বুসম্যানের হঠাৎ করে রহস্যজনক মৃত্যু হয়ে যায়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি হলো, বয়েড বুসম্যানের কথাগুলো কতটা সত্যি ছিল? এমন আরও একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল বিল ইউহ্যাস। তিনি তার মৃত্যুর পূর্বে বলেছিলেন এরিয়া 51-এর S4 সাইডে কাজ করতেন, যেটা ছিল রিভার্স টেকনোলজির এলিয়েন ইউনিভার্সের একটি কাজ। তিনি আরও বলেছিলেন তিনি এলিয়েনের সাথে ডিরেক্ট কন্ট্যাক্টে ছিলেন। ইউহাউসের মতামত অনুযায়ী এরিয়া 51-এ এলিয়েন্সের ইউএফও অবশ্যই রয়েছে, যা মূলত অ্যান্টি গ্র্যাভিটি টেকনোলজির উপর কাজ করে। তিনি আরও বলেছিলেন তিনি যে এলিয়েনের সাথে কাজ করেছিলেন তার নাম ছিল জে রোড। সে ছিল একজন ইউএফও এর পাইলট এবং মানুষের সাথে টেলিপ্যাথির মাধ্যমে কথা বলতো। কিন্তু অফিসিয়ালসরা তার এই কথাগুলোকে সম্পূর্ণ অযৌক্তিক বলে দাবি করেছিল। ঠিক এমনই কথা কিন্তু বব লেজারও বলেছিল। বব লেজার ছিলেন একজন ফিজিসিস্ট। তিনি বলেছিলেন তিনি এরিয়া 51-এর S4 সাইটে এলিয়েন টেকনোলজির উপর 1979 সালে রিভার্স ইঞ্জিনিয়ারের কাজ করেছিলেন। কিন্তু বব লেজারের এই স্টেটমেন্ট দেওয়ার পর তার সম্পূর্ণ ডাটা মুছে ফেলা হয়েছিল আমেরিকান গভর্নমেন্ট থেকে। যাই হোক না কেন, এমন কিছু রহস্য তো এরিয়া 51-এ রয়েছে যা সরকার কোনোভাবে সাধারণ মানুষকে বলতে চায় না। আমরা যদি সময়ের কিছুটা পিছনে যাই, এই সময়টা ছিল 1947 সালের মধ্য সময়। এটাই মূলত সেই সময় ছিল যখন আমেরিকানরা বিভিন্ন জায়গায় ইউএফও গুলো দেখতে পাচ্ছিল। 24 জুন 1947 সালে একজন প্রাইভেট পাইলট কেনেথ আর্নল্ড বলেছিলেন যখন তিনি একটি প্রাইভেট প্লেন উড়াচ্ছিলেন, তিনি সিয়েটেল শহরের পাহাড়ের পাশে 9টি ইউএফও দেখেছিল। তিনি বলেছিলেন ইউএফও গুলো ফ্লাইং সসারের মতন একটি ডিস্কের আকারে ঘুরছিল। এটাই ছিল ইতিহাসের প্রথম ঘটনা যে কেউ কোনো ব্যক্তি ইউএফও দেখতে পেয়েছিল আকাশে। এই ঘটনাটির প্রায় 2 সপ্তাহ পরে নিউ মেক্সিকোতে রলস ভ্যাটসের পার্টস একজন কৃষক মার্ক ব্যাজেল ইউএস মিলিটারিকে ইনফর্ম করেছিল যে তার ক্ষেতের মধ্যে একটি বড় ধ্বংসাবশেষ পড়ে আছে। জেসি মার্সেল, যিনি ছিলেন আর্মি ইন্টেলিজেন্সের একজন বড় কর্মকর্তা ইউএস মিলিটারির, তখন তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং সেই ধ্বংসাবশেষগুলো বেস RRF এর মধ্যে নিয়ে আসেন। এরপর ইউএস মিলিটারি একটি প্রেস রিলিজ করে। ঠিক তার পরের দিন 8 জুলাই 1947-এ নিউজ পেপারে তার একটি খবর দেয়, সেটি হলো রসওয়্যার আর্মি এয়ারফিল্ডে একটি ফ্লাইং সসার রিকভার করেছিল। কিন্তু তার পরের দিন 9 জুলাই 1947-এ এই খবরটি পরিবর্তন করে বলা হয় সেটি কোনো ফ্লাইং সসার ছিল না, সেটি ছিল একটি ওয়েদার বেলুন। এরপর এই ঘটনাটি মানুষজন এত সিরিয়াস আর নেয়নি এবং খুব সহজেই তারা কিন্তু এটি ভুলে যায়। কিন্তু 31 বছর পর এই ঘটনাটি মানুষের মনের মধ্যে কিন্তু আবার নাড়াচাড়া দিয়ে ওঠে।
এই ফ্লাইং সসার নিয়ে গ্লেন ড্যানিস কিন্তু একটি কথা বলেছিলেন, সেটি হলো তার একজন বন্ধু রডস আর্মি এয়ারফিল্ডের মধ্যে নার্সের কাজ করতেন। সেই নার্সটি যখন ঘুরতে ঘুরতে এক্সামিনেশন হলের মধ্যে পৌঁছে যায়, কিছু ডাক্তার এমন কিছু প্রাণীর উপরে তাকিয়ে রয়েছে। সেগুলোকে দেখতে কিছুটা মানুষের মতো মনে হচ্ছিল, কিন্তু তারা সম্পূর্ণ মানুষের মতন ছিল না, কিছুটা অন্যরকম ছিল। তাদের হাইট ছিল 3 থেকে 4 ফিটের মতো, হাত ছিল অনেক পাতলা এবং তাদের মাথা কিন্তু ছিল অনেক বড় এবং অনেক বড় বড় চোখ ছিল। যারা ওই ইউএফওটার ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিল, সেদিন কিন্তু তারা শুধুমাত্র ইউএফওর ধ্বংসাবশেষই খুঁজে পায়নি, তার সাথে কিন্তু ডেড বডি পেয়েছিল এলিয়েনদের। এরপর রসফেয়ারের আর্মিরা সেই ইউএফওর ধ্বংসাবশেষের সাথে সাথে এলিয়েনের ডেড বডিগুলো তাদের রিসার্চ সেন্টারের মধ্যে নিয়ে যায়, এরিয়া 51 এর মধ্যে। আশ্চর্যের বিষয় আরেকটি হলো যে সবচেয়ে বেশি ইউএফও কিন্তু দেখা যায় এরিয়া 51 এর আশপাশেই। বাস্তবে সবাই এরিয়া 51 এর রহস্য কিন্তু জানতে চায়। মানুষ সবসময় মনে করে এটি এলিয়ানের কোনো একটি আস্তানা, যেটি আমেরিকার সাথে চুক্তিবদ্ধ করেছে। কিন্তু আসলে কি এখানে কোনো এলিয়ান আছে? হতে পারে এটি একটি সম্পূর্ণ প্রোপাগান্ডা। এমনটা হতে পারে ইউএস গভর্নমেন্ট মনে করে যে আপনি সত্যি মানতে থাকুন এখানে কোনো এলিয়ান আছে। এমনটাও হতে পারে ইউএস গভর্নমেন্ট এরিয়া 51 এর পিছনে অন্য কোনো কাজ করে চলেছে, যেটি আমরা আসলে জানিও না। এমনটাও হতে পারে এই এলিয়েন নিয়ে কথাবার্তা সম্পূর্ণ আমেরিকানরা ইচ্ছে করেই করেছে। এতক্ষণ পর্যন্ত আমরা একটি পয়সার হেড সম্পর্কে জেনেছি, হেডের পিছনে যে টেলও রয়েছে সেটি এখন আমরা জানবো। হিরোশিমা এবং নাগাসার উপরে যে আমেরিকা অ্যাটমিক বোম ফেলেছিল, তাতে তো পুরো ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এর ফলে কিন্তু ইউএস এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে বড় একটি সম্পর্ক নষ্ট হয়েছিল, এবং এই সম্পর্ক নষ্ট হওয়ার জন্য আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে কোল্ড ওয়ার শুরু হয়ে গিয়েছিল। দুটো দেশেই তখন তাদের নিজেদের হাতিয়ারগুলো মজবুত করার জন্য একদম মরিয়া হয়ে ওঠে, এবং দুটো দেশই একে অপরের উপর জাসুসি করা শুরু করে দেয়। আমেরিকা তখন চেয়েছিল তারা এমন কিছু উড়োজাহাজ তৈরি করবে যার মাধ্যমে তারা সোভিয়েত ইউনিয়নের সকল ধরনের কার্যক্রম দেখতে পারবে, এবং সাথে সাথে তারা এটাও নিশ্চিত করতে চেয়েছিল তাদের এই উড়োজাহাজগুলো যেন কোনোভাবেই সোভিয়েত ইউনিয়ন খুঁজে না পায়। এই ধরনের টেকনোলজি এবং প্লেনগুলো উড়ানোর জন্য বা টেস্ট করার জন্য আমেরিকার এমন একটি গুপ্ত জায়গার প্রয়োজন ছিল, এবং সেই গুপ্ত জায়গাটি হচ্ছে এরিয়া 51, যেটা হবে মূলত সাধারণ মানুষের থেকে অনেক দূরে, এবং সোভিয়েত ইউনিয়নও তার কোনো কিছু অস্তিত্ব খুঁজে পাবে না। 1950 সালের দিকে আমেরিকা এমন একটি জায়গার খোঁজ কিন্তু পেয়ে গিয়েছিল, যা মূলত নেভাডা অঞ্চলের পাহাড়ের মধ্যে একটি বিস্তীর্ণ এলাকার মধ্যে অবস্থিত ছিল। আমেরিকার সবচেয়ে শক্তিশালী এবং সিক্রেট এজেন্সি সিআইএ এই প্লেনগুলোকে গুপ্ত রাখার জন্য এই জায়গাটিকেই নিশ্চিত করেছিল, যেটা আগের থেকেই রেডি করা ছিল। এই সিক্রেট বেজের পাশেই 1955 সালে এরিয়া 51 তৈরি করা হয়েছিল। আমেরিকা সোভিয়েত ইউনিয়নের জাসুসি করার জন্য ইউটির মতো অনেক ধরনের অ্যাডভান্স টেকনোলজির বিমান বানিয়েছিল, কিন্তু এ সকলের মধ্যেও এমন একটি অবস্থা ছিল সিআইএ এর জন্য যে যারা যে এই অ্যাডভান্স টেকনোলজির প্লেনগুলো বানাচ্ছে, সেগুলো যদি মানুষের সম্মুখে আসে তাহলে তাদের কি উত্তর দেওয়া হবে। শুধুমাত্র এই কারণেই তারা এই জিনিসগুলোকে এলিয়েনের সাথে জুড়ে দেয়, এবং মানুষ মনে করতে থাকে এখানে এলিয়েন নিয়ে রিসার্চ করা হয়। এরপর থেকে মানুষ বিভিন্ন জায়গায় কিন্তু এই ইউএফও গুলো দেখতে পেত, আর অপরদিকে সিআই কিন্তু তাদের মিশনগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করে যাচ্ছিল। এখন আপনি ভেবে দেখুন, দুটো দেশের মধ্যে যদি এরকম সংঘর্ষ হওয়ার চিন্তা ভাবনা চলতেই থাকে, এবং একটি আশঙ্কা লেগেই থাকে যে তাদের উপর অ্যাটমিক হামলা হবেই, এবং স্বাভাবিকভাবে এই অ্যাটমিক হামলার কথা যদি সাধারণ মানুষ জানতে পারে তাহলে তাদের মধ্যে একটা হুলস্থুল লেগে যাবে। তো সেই অবস্থায় আমেরিকা কি করে বলতে পারতো তাদের নাগরিকদের যে তাদের মধ্যে অন্য দেশ থেকে একটা অ্যাটমিক হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে? তাই আমেরিকার সরকার এমন একটি প্রোপাগান্ডা রচিত করে দেয় যে আসলে এখানে বিভিন্ন ধরনের ইউএফও এসে তাদের সাথে কাজ করছে এলিয়ান টেকনোলজি নিয়ে, আর এই ফাঁকে তারা তাদের মিশনগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারে। শুধু এই কারণে যখন ইউএফও নিয়ে কোনো ধরনের কোনো সংবাদ আসে তখন সিআইএ সেটাকে ডিনাইও করে না এবং সেটাকে মিথ্যাও বলে না। এই কারণে দিনের পর দিন নতুন নতুন কনস্পিরেসি থিওরিগুলো কিন্তু মানুষের মনের মধ্যে আসতে শুরু করে, আর এরিয়া 51 এর বিভিন্ন ধরনের বদনাম হওয়া শুরু করে, এবং লোকজন বিশ্বাস করতে থাকে যে আসলেই এরিয়া 51 এর মধ্যে এলিয়ান রয়েছে। এখন আবার যদি পুনরায় ফিরে যাই রলস রয়েস এর সেই ঘটনাটিতে, যেখানে প্রথম দিন বলা হয়েছিল একটি ফ্লাইং সসার ক্র্যাশ হয়েছিল, কিন্তু পরের দিন নিউজে বলা হয়েছিল এটি একটি ফেদার বেলুন। এই ঘটনা সত্যি জানা যায় 1994 সালে সর্বপ্রথম। ইউএস মিলিটারি বলেছিল তারা একটি সিক্রেট প্রজেক্ট মোগলের মধ্যে কাজ করেছিল। এই প্রজেক্টে তারা আকাশের মধ্যে কিছু বেলুন লাগিয়েছিল, সেগুলো দেখার জন্য যে সোভিয়েত ইউনিয়ন কোনো অ্যাটমিক হামলা করে কি করে না। সরকার তখন শুধু এটি লুকিয়েছিল মানুষের কাছে একটি কারণেই, কারণ যদি তারা অ্যাটমিক হামলার কথা বলে তাহলে মানুষ অনেক ভয় পেয়ে যাবে। এরিয়া 51 এর মধ্যে আসলে কি হয় সেটা কিন্তু এখনো জানা যায়নি, তবে এইটি শিওর যে সেখানে অনেক হাইটেক বিমান এবং সেগুলো নিয়ে টেকনোলজি সম্পর্কে জিনিসগুলো প্রতিনিয়ত আপডেট করা হয়, টেস্টিং করা হয়। সো এই ভিডিওটি দেখে আপনার কি মনে হলো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।
আশা রাখবো এই ভিডিওটি অনেক বেশি লাইক করবেন আর শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অদ্ভুত মায়াজালের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।